আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরোটা সময় তোমাদের সাথেই আছি আমি ফারি আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। শুষ্ক মৌসুমে বায়ু দূষণে নাকাল নগরবাসী। দেশে বেড়েছে এইচআইভি রোগীর সংখ্যা। জুলাই বিপ্লবের গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। এবারে বিস্তারিত। সংস্কারে উপেক্ষিত শিক্ষা, স্কুলের কারিকুলাম ভর্তি আর পাইলটিং নিয়ে জটিলতা দেখা দিচ্ছে। পূর্ববর্তী সরকার নিজেদের রাজনৈতিক দর্শন অনুযায়ী প্রবর্তন করে কারিকুলাম, রচনা করে পাঠ্য বই, যার ফলে সুশিক্ষার অভাব রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। অন্তর্বর্তী সরকার কর্তৃক শিক্ষার মান উন্নয়নে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি, যার ফলে সংশ্লিষ্ট সকলের মাঝে উদ্বিগ্নতা দেখা দিচ্ছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 10টি কমিশন গঠন করা হলেও শিক্ষা নিয়ে করা হয়নি এখনও, যার ফলে সংস্কারে এখনও উপেক্ষিত রয়ে গিয়েছে শিক্ষা। 2012 সালের পাঠ্য বই পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের জন্য ছাপানোর কাজ চলছে। আর 2026 সালে শিক্ষার্থীরা কোন কারিকুলামে পড়াশোনা করবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নতুন কারিকুলাম গঠন বা চলতি কারিকুলামের সংস্কারের জন্য উদ্যোগ নিতে হবে এখন থেকেই। এছাড়াও জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। প্রথমে যে বিষয়টি দরকার সেটা হলো আমাদের শিক্ষাক্রমের দর্শনটা এস্টাবলিশ করতে পারলে আমরা সেই অনুযায়ী আমাদের বিষয়কে বিভাজন করতে পারি। আমাদের এখানে সবই হলো সেন্ট্রালাইজড কারিকুলাম অনেক ক্ষেত্রে আমাদের মতো দেশে কিন্তু প্রযোজ্য নয়। আমাদের পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা একরকম, আমাদের উত্তরবঙ্গের শিক্ষার্থীদের শিক্ষণ চাহিদা একরকম। আমাদের প্রত্যেকটা ক্লাস্টার ওয়াইজ এগুলোকে ভাগ করে সেই সমস্ত ভাগ অনুযায়ী আমাদের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকেও কিন্তু ভাগ নিয়ে আসতে হয়। সে কারণে বিষয়বস্তু বিভাজন করাটাও খুব প্রয়োজন পড়ে। তা আমরা যদি বছরের শুরুতে 25 সালে শুরু করি এবং সেখানে যদি কোর সাবজেক্টগুলো আগে ঠিক করি, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স এবং ম্যাথ পাশাপাশি চলবে, মানে অ্যাকশন প্ল্যানটা ভাগ করা থাকবে, অ্যাটলিস্ট 3টা বিভাজনে ভাগ করতে হবে। একটা হলো কোর বিষয়বস্তুগুলো নির্ধারণ করা, দ্বিতীয় হলো আঞ্চলিক বিষয়বস্তু নির্ধারণ করা, এবং তৃতীয়ত হলো যে আমাদের এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ ওরিয়েন্টেড, ফিউচার ওরিয়েন্টেড কিছু বিষয়বস্তু ঠিক করা এবং স্কিল ঠিক করা, যেগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমরা দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রথমেই অত্যন্ত জরুরি ছিল শিক্ষার সংস্কার করা। আপনি নির্বাচন কমিশন, রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন, রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, আর এরকম আরও কতগুলো করা হয়েছে। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, বাট উইদাউট এডুকেশন রিফর্ম যেটি তৈরি করা হবে সেগুলো আবার কয়েক বছর পরে দেবেন, এগুলো সব ভেস্তে গেছে, খড়কুটোর মতো ভেসে যাবে যদি শিক্ষাকে স্ট্রং করা না হয়। আজকে রাষ্ট্র কেন এই জায়গায় গিয়েছে, আজকে আমাদের যে দেশের যে অবস্থা, এটির একটি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। সুশিক্ষা নিশ্চিত করার জন্য রুট লেভেল থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চা করা দরকার। এখন যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, আইটি এডুকেশন, আমাদের ক্লাইমেট চেঞ্জ এডুকেশন, সবগুলোকে কনসিডার করে একটি শিক্ষানীতি বা শিক্ষা দর্শন যেটি তৈরি করেন, আমার গুরুত্ব থাকবে সেটি তৈরি করার পরে সেটি বাস্তবায়নের জন্য শিক্ষকদেরকে প্রশিক্ষণ, সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন, সেটি বাস্তবায়নের জন্য শিক্ষাক্ষেত্রের প্রয়োজনীয় সংস্কার, সেটি বাস্তবায়নের জন্য সেই সাথে অ্যালাইন করে শিক্ষাক্রম বা কারিকুলাম যেটা আমরা বলছি সেটি তৈরি করা, এবং কারিকুলাম বাস্তবায়নের জন্য তার সাথে অ্যালাইন করে বইগুলো, টেক্সট বইগুলো তৈরি করা এবং শিক্ষকদের সেগুলোকে ক্লাসরুমে মানে বাস্তবায়ন করা। এর মাধ্যমেই আমাদের টোটাল যে দর্শন, যে থিঙ্কিং, সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। নাহলে একটি দর্শন তৈরি করলাম কিন্তু দর্শন তৈরি করে বাস্তবায়ন হবে না, সেই দর্শন দিয়ে কোনো কাজ হবে না। রাষ্ট্র সংস্কারের জন্য 14টি কমিশন গঠন করার অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার। শীঘ্রই যেন শিক্ষা সংস্কারের জন্য 15 নম্বর কমিশনটি গঠন করা হয়, সেটি আশা শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটি সত্য হলেও স্বাধীনতা 5 দশক পেরিয়ে গেলেও এখনও শিক্ষার কোনো সঠিক মাপকাঠি নির্ধারণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর আবারও পরিবর্তন আনা হয় শিক্ষাক্রমে, যার ফলে আগামী বছরগুলোতে কোন কারিকুলামে পাঠদান করা হবে তা এখনও অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে জাতীয় শিক্ষা দর্শন নির্ধারণ করা না গেলে অর্থহীন হয়ে পড়বে সংস্কারের লক্ষ্য। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের রং তুলিতে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন উক্তি ও স্লোগানের চিত্র ফুটে উঠেছিল ফ্লাইওভারের পিলার সহ রাজধানীর বেশিরভাগ দেয়ালগুলোতে। তবে মাস পেরোতে না পেরোতেই গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে পোস্টারে। নতুন প্রজন্মকে জুলাইয়ের ঘটনা জানাতে গ্রাফিতিগুলো রক্ষার তাগিদ শিক্ষার্থীদের। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ছাত্র জনতার উত্তাল আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানীর বিভিন্ন স্থানের দেওয়াল ও পিলারগুলোতে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাড়াও গ্রাফিতিতে স্থান পেয়েছে ফ্যাসিবাদ, দুর্নীতি, রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন উক্তি ও স্লোগান। তবে জুলাই বিপ্লবের ৩ মাসের মধ্যেই সেই হৃদয় ছোঁয়া গ্রাফিতিগুলো ঢেকে যাচ্ছে রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে। একই সঙ্গে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারও। আমরা করেছিলাম জুলাই বিপ্লবে যে সারা দেশের মানুষকে অংশগ্রহণ করে যাতে একটা জুলাই বিপ্লবে চিত্রগুলো তুলে ধরার জন্য দেশের পরিস্থিতি বা একটা প্রতিবাদী হিসেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান এসে এটার উপরে পোস্টার দিচ্ছে, তো যেটা আর কি খুবই দেখতেও দৃষ্টিকটু লাগে এবং আমাদের খারাপ লাগে, কারণ আমরা তো অনেক বেশি কষ্ট করে গ্রাফিতিগুলো করেছিলাম। আমরা এই গ্রাফিতিগুলো একটা উদ্দেশ্যে করেছিলাম আমাদের জুলাইয়ের স্মরণের জন্য। তো সেই ক্ষেত্রে এই গ্রাফিতিগুলো ঢেকে ফেলা একদমই উচিত হচ্ছে না, যার কারণে অনেকে এই গ্রাফিতিগুলো সুন্দরভাবে দেখতেও পাচ্ছে না আসলে আমাদের সাথে কি হয়েছিল। আন্দোলনে অবদান রাখা সমন্বয়কেরা বলছেন গ্রাফিতিগুলো রক্ষায় প্রশাসনকে নজর দিতে হবে। এই 24-এর গণ অভ্যুত্থানের যে চিহ্ন, বিপ্লবীদের যে চিহ্ন, ইতিহাস, যে স্বাক্ষর, এই জিনিসগুলো মুছে দেওয়া মানে কি? মুছে দেওয়া মানে এই 24-এর গণ অভ্যুত্থানটাকে মুছে দেওয়া। দেওয়ালে দেওয়ালে কি লেখা আছে? এত রক্ত, এত জীবন দিয়ে দেওয়ালে দেওয়ালে কিন্তু তারা নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের কথাগুলো লিখে গিয়েছেন, নতুন বাংলাদেশের চেতনাকে কিন্তু তারা লিখে গিয়েছেন। এটি কারা করছে, এটিকে বের করতে হবে। আমরা দেখি যে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে সেরকম কোনো শক্তিশালী পদক্ষেপ সরকারের নাই। গ্রাফিতির ফলে নগরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি 24-এর স্বাধীনতার নানা চিত্র ফুটে উঠেছে। জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের রং তুলিতে দেওয়ালগুলোতে ফুটে উঠেছিল গ্রাফিতি, যার মূল উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে জুলাই বিপ্লবের সম্বন্ধে জানানো। তবে কিছু সময় পেরোতে না পেরোতেই দল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে ভরে গেছে এই সকল গ্রাফিতি। সংশ্লিষ্টরা বলছেন পদক্ষেপ নিতে হবে সরকারকে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেশে 4 বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে এইডস রোগী। এবছর HIV পজিটিভের রেকর্ড প্রায় 1,500। সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত 406 জন এবং প্রাণহানি দাঁড়িয়েছে 195 জনে, যার ভেতর শিশুর সংখ্যাও রয়েছে অনেক। এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। হাসপাতালের বিছানায় বসে 17 বছরের মেয়ে সুমনা রক্তশূন্যতা ও হার্টের সমস্যার কারণে হাসপাতালে আসে সে। পরবর্তীতে HIV টেস্ট করে জানতে পারে তার HIV পজিটিভ। এটা যেরকম আমার আম্মু থেকে, এটা আমি ফ্যামিলির কাছ থেকে শুনছি, বাট আমি কোনো টেস্ট করাই নাই, আর এইসব আমি বিশ্বাস হয়নি। কিন্তু অসুস্থ হওয়ার পর রিপোর্ট করার পর জানা গেছে, এখন আর কী করার, এখন চিকিৎসা আর কি নিতে হইব। এটাই ডাক্তাররা বলছে যে ধরা যত পড়ছে, রোগ আল্লাহ দিছে, সুস্থ আল্লাহ করবো, চিকিৎসা নাও, ভালো হয়ে যাব। মায়ের HIV পজিটিভ হওয়ার কারণে তার 14 বছরের ছোট ভাই রুমান জন্ম থেকে বহন করছে HIV ভাইরাসে আক্রান্ত রোগ এইডস। আমার মায়ের ছিল। তারপরে তোমার হয়েছে? জি। তোমার মা কি বেঁচে আছেন? জি না। তোমার বাবার হয়েছিল HIV? জি না, শরীরে দুর্বলতা লাগে। জি, আর শরীরে গোড়া পারছে উঠে আর কি, গোড়া পানি গোড়ায় এই যে অ্যালার্জি চুলকানি হয়। ডাক্তার বলছে যে ওষুধটা খাইলে কমতিতে থাকবো। ঢাকার মহাখালীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে এইডস আক্রান্তের জন্য রয়েছে 25 শয্যার একটি ইউনিট। বছরের বেশিরভাগ সময় রোগীতে থাকে পূর্ণ, কখনো কখনো মেঝেতেও সংকুলান হয় না। স্বাস্থ্যকর্মীরা বলছেন এইডস আক্রান্তদের সংখ্যালঘু তরুণ ও যুবক। তরুণদের অবাধ ও অনিরাপদ কার্যকলাপ, নিয়ন্ত্রণহীন জীবনযাপন, ব্যবহৃত সুই দিয়ে মাদক গ্রহণে বাড়ছে সংখ্যা। বেশিরভাগই টিনেজরা আসতেছে ইদানিংকার। তো আসলে HIV একটা সংক্রামক ব্যাধি, এটা আইডেন্টিফাই করতে করতে অনেক দিন সময় লেগে যায়, প্রায় 5 বছর মতো। যারা দেশের বাহিরে থাকে তারা হয়তো শনাক্ত হয়ে দেশে আসতেছে, একটা বড় ভুল করতেছে, তারা
এসে কাউকে বলতেছে না যে হচ্ছে আমি এইচআইভি আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে শনাক্ত হয় 658 জন, 2021 সালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 729 জনে, 2022 সালে 947 জন এবং 2023 সালের রোগীর সংখ্যা দাঁড়ায় 1276 জনে। আর 2024 সালে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 1438 জনে ঠেকেছে। হাসপাতাল সূত্র বলছে এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। গত বছরের থেকে এই বছর সংখ্যাটা দ্বিগুণ, তো ডেইলি 7 থেকে 8 জন নতুন পেশেন্ট আসছে। এইচআইভি রোগটা কিউরেবল মানে যেটা বোঝায় এটা ফাংশনালি কিউরেবল। ফাংশনালি কিউরেবল মানে যেটা আমরা বলে থাকি ডায়াবেটিস যেমন ওষুধ খেলে আমরা এটাকে কন্ট্রোল করে রাখতে পারি, এইচআইভিটা ডায়াগনোসিস হওয়ার পরে যে এআরটি আমরা স্টার্ট করি সেটা যখন মানে পেশেন্ট খাওয়া শুরু করে ওটা তার ভাইরাল লোডটাকে কমায় দেয়। কমাতে 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 এটা যখন অনেক কমে যায় তখন এটা আরেকজনকে সেই ভাইরাসটা ট্রান্সমিট করার ক্ষমতা রাখে না। নার্গিস এখন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে আইসিইউতে ভর্তি। তার পরিবারের কারো এইচআইভি পজিটিভ না থাকায় চিন্তিত মা ভাবছে কোত্থেকে এলো এই ভাইরাস। হে কিভাবে পড়ছে আমরা তো জানি না। আমরা হের চিকিৎসা করছি, হের জ্বর 1 বছর তাই জ্বর, অ্যালার্জি জ্বর চিকিৎসা করছি। তারপরে হের গলায় টনসেল বলি, টনসেলের পরীক্ষা নিরীক্ষা করছি যে টনসেল না। তারপরে এখানে আসি পরীক্ষা করা হওয়ার পরে দিয়ে জানতে পারি যে এই সমস্যা। আমাকেও কারো এই সমস্যা নাই না, আমাকে কারো না। এখনো আমরা পরীক্ষা করছি, আমার কারো ধরা খাই নাই। হের যে একটা ছোট বাচ্চা আছে, 2টা বাচ্চা, বড় বাচ্চার নাই, ছোট বাচ্চার আছে। হের হাজব্যান্ডও পরীক্ষা করা হয়েছে, হাজব্যান্ডেরও নাই। বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ, ব্যবহৃত সূচ ব্যবহার, অনিরাপদ যৌন মিলন, আক্রান্ত মা থেকে গর্ভাবস্থায় অথবা বুকের দুধ পানের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তাই এই রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সব লেভেল থেকে সচেতন হতে হবে। যখনই এইচআইভিটা ডায়াগনোসিস হবে তখন তার মেডিকেশন স্টার্ট করা, কোনো তথ্য গোপন না করা। যে একজন এইচআইভি পেশেন্ট যদি একজন হসপিটালে যে আপনার কোনো অপারেশন করতে যায়, অ্যাজ লাইক দাঁত সে তুলতে গেল বা একটা রুট ক্যানাল করতে গেল বা যে কোনো এক ধরনের অপারেশন সে উনি করতে গেলেন, উনি যদি সেখানে তথ্যটা গোপন রাখেন তখন ওনার থেকে যদি দাঁত তুলতেও যায়, ওনার থেকে পরবর্তী পেশেন্ট যদি ওখানে স্টেরিলাইজেশনের ব্যবস্থাটা ভালো ওরকম না থাকে উনি আক্রান্ত হতে পারেন। সংক্রামক ব্যাধি আইসিইউ হচ্ছে বাংলাদেশের একমাত্র আইসিইউ যেখানে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। নানান দাবি, বিভিন্ন আন্দোলনে এখনো স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি। আন্দোলন, সংঘাত, সংঘর্ষে অভিভাবকেরা চিন্তিত তাদের সন্তানদেরকে স্কুল, কলেজ কিংবা মাঠে খেলতে পাঠাতে। সকলের মধ্যে সচেতনতাই পারে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। 5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবসান হলেও এখনও স্বাভাবিক হয়নি দেশের পরিস্থিতি। প্রতিনিয়তই চারপাশে ঘটে চলেছে নানান ঘটনা। তাই এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে আতঙ্কে থাকেন তাদের অভিভাবকেরা। আমাকে যেতে হবে ঢাকা কলেজের সামনে দিয়ে, সেখানে স্টুডেন্টরা বসে যদি রাস্তাটা বন্ধ করে দিল তাহলে আমি বাসায় যাবো কোন দিক দিয়ে? আমার যাওয়ার রাস্তাটা থাকতে হবে, এটা আমার সমস্যা না। পুরো রাস্তায় এতগুলো মানুষ চলাচল করছে, সবারই সমস্যা। এটা তো হতে পারে না। আন্দোলন হবে, নির্দিষ্ট বিষয়ের উপর হবে, তা সুষ্ঠু সুন্দরভাবে করুক, এক জায়গায় করুক। আন্দোলনের বিষয়টা যেখানে জানালে আমার কাজ হবে সেখানে জানা। এখন আমার ছেলে আমি কত আটকে রাখতে পারতেছি, ও কলেজে যাচ্ছে, এখন কোন কাজে জড়া যেতে আমি জানতে পারতেছি না। সারাক্ষণ ছেলেরা আমার ফোনে কন্ট্যাক্ট করা লাগে। গণ অভ্যুত্থান আমাদের দেশে হইলো, সেটাকে পুঁজি করে এখন যেটা হচ্ছে মানে স্কুল কলেজ এখানে ছোট ছোট ইস্যু নিয়েও এখানকার টিচাররা বলেন, প্যারেন্টসরা বলেন, আমরা কিন্তু সাফার করতেছি। ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনে অবশ্যই আমরা বাচ্চা নিয়ে আমাদের টেনশন কাজ করতেছে। শিক্ষার্থীরা বলছে এখন ঘর থেকে বের হতে তারা নিরাপদ বোধ মনে করে না। প্রায় আন্দোলন ও সংঘাতের কারণে ভয় ও আতঙ্ক বিরাজ করে তাদের মাঝে। আন্দোলন করুক, ভালোর জন্য করুক, এরপর তা মিটে যাক, সুন্দরভাবে মানে ডিসকাস করে করা যায়, ঠিক করা যায়। কিন্তু যখন তখন রাস্তাঘাট বন্ধ করে মারামারি, হানাহানি, এই জিনিসটা আর কি ভালোভাবে দেখা যাচ্ছে না। গত সিটি পরীক্ষা ছিল আমার ওইটা মিস হয়েছে, তা ওইটা দিতে পারি নাই, ঝামেলা ছিল 28 তারিখে। তো এরকম বিভিন্ন ঝামেলার কারণে কলেজে আসা হয় না। এই যে এখন একটু দেরি করে ছুটি হয়েছে, এখন আম্মু টেনশন করে, আম্মু ওকে কল
কল দিয়ে বলছে ঠিক আছে কিনা, সব ঠিক আছে। প্রধান শিক্ষক জানায়, যেহেতু দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তাই শিক্ষক ও অভিভাবকের মাঝে রয়েছে আতঙ্ক। তাই এমন সময় কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তার জন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। এখন যে পরিস্থিতি দেশে সৃষ্টি হচ্ছে, যদি এই ধরনের কর্মকাণ্ড ছাত্ররা বা তাদেরকে ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী ব্যবহার করে যদি বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড লিপ্ত হয়, তাহলে আসলে দেশ কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হবে। তাই আমি অনুরোধ করব বর্তমান সরকারকে তৃতীয় শক্তি যেন কোনো ছাত্রদের উপর বর না করে এবং ছাত্রদের ব্যবহার করে যে কোনো ধরনের ধ্বংসযোগ্য কাজ যেন না করে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টির কারণে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানটা আরেকটু পিছিয়ে যাচ্ছে। তবে আমরা বলতে পারি আমাদের পক্ষ থেকে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে বা বিভিন্ন সময় তাকে সময় দিয়ে এবং লেখাপড়াকে স্পিড করে আমরা আমাদের সেই সিলেবাস শেষ করতে পারব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের এমন অস্থিতিকর পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরাই। তাই আমাদের সবারই উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার। আন্দোলনের যেরকম যৌক্তিক কারণ রয়েছে, সেরকম আবার কিছু কিছু মুভমেন্টকে ট্রিগার করে দেওয়া হচ্ছে। আমরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন দেখলাম, সেইখানে ট্রেনের দিকে ইট পাটকেল ছুটছে আন্দোলনের ভিতরে। এগুলো কারা ছুটছে? পরে দেখা গেলো যে ছাত্রলীগের নেতারা। আবার আমরা যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মোল্লা মাহবুবুর রহমান কলেজ, আমরা তাদের বহুমুখী সংঘর্ষ সেখানে দেখলাম। এবং সেখানে একটা পর্যায়ে দেখা গেল যে একটা ছেলে পড়ে আছে, তাকে পিটাচ্ছে, যে পিটাচ্ছে মারছে সে কিন্তু ছাত্র না। তাহলে ছাত্র না, সে ওইখানে কীভাবে গেল? এবং পরবর্তীতে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে ছাত্রলীগ বিভিন্ন গ্রুপ করে করে সেইখানে তারা লোক পাঠাচ্ছে। আমি সেই জায়গা থেকে শিক্ষার্থী বন্ধুদের প্রতি বলবো যে আপনাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। কারো উস্কানিতে পা দিবেন না। আপনি যদি আহত হন বা আপনি যদি নিহত হন, কার বুক খালি হবে? আপনার বাবা মার বুক খালি হবে। তাহলে আপনি কেন একটা জায়গায় মারামারি সংঘাতে জড়াতে যাচ্ছেন, এটা তো আপনাকে আগে জানতে হবে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের এই যে রাষ্ট্র কাঠামো, গতকালকে সেনাপ্রধান বলেছেন যে সামনে আরও সংকট, আরও বিপদ আসছে, সেই বিপদ আমাদেরকে সামলাতে হবে। অবশ্যই সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে উনি যে বার্তাটি দিয়েছেন, এই বার্তাটি কিন্তু আমাদের সবাইকে মেসেজটি কিন্তু অনুধাবন করতে হবে। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শীতকালে বাড়ে বায়ু দূষণের মাত্রা। তবে শুধু শীতকালেই নয়, প্রত্যেক মৌসুমে বায়ু দূষণের পরিমাণ বেশি থাকে রাজধানীতে। বায়ু দূষণ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে ভবিষ্যতে এর প্রভাব শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষের জীবনে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্ত রিপোর্টে। দেখে মনে হতে পারে রাজধানী ঢাকার কুয়াশাচ্ছন্ন একটি সকালের দৃশ্য এটি, কিন্তু না, কুয়াশার মতো ভাসমান বস্তু কণাগুলো হলো ধুলা। মোহাম্মদপুর বসিলার চিত্র এটি। আশেপাশে বসবাস করা মানুষের দুর্ভোগের প্রধান কারণ হয়ে উঠেছে এই বায়ু দূষণ। ধুলাতে তো অনেক সমস্যা, বাচ্চাদের সমস্যা, আমাদের সমস্যা। শীতকালে এই প্রভাবটা বেশি হয়। বৃষ্টি বাদলের দিন তো আলহামদুলিল্লাহ আপনার দেখা গেল যে 2 দিন 3 দিন পর পর বৃষ্টি বাদল হচ্ছে, পরিবেশটাও ভালো থাকে তখন। এই বায়ু দূষণ রোধে সরকারের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ থাকা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই বায়ু দূষণ থেকে সাধারণ মানুষ মুক্ত থাকতে পারে। ঋতুর ক্ষেত্রে শীতকাল অপেক্ষাকৃত শুষ্ক ঋতু, তাই এই সময়ে বাতাসে বাড়ে ভাসমান ধূলিকণার পরিমাণ। শীতকালে তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণ কমে যায়, যার ফলে এই সময় অতি ক্ষুদ্র বস্তু কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়। ফলশ্রুতিতে বাড়ে বায়ু দূষণের পরিমাণ। এই সময়ে বায়ু দূষণ আমরা সারা বছরের যেই মানমাত্রা আমরা লক্ষ্য করি, গড়ে যে অ্যানুয়াল অ্যাভারেজ সেটি হলো 80 থেকে 85 মাইক্রোগ্রাম PM 2.5 এর ক্ষেত্রে। কিন্তু আমরা শুষ্ক মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা গড়ে 200 মাইক্রোগ্রামের অধিক, অর্থাৎ কখনো কখনো 300-350 মাইক্রোগ্রাম পর্যন্ত ধুলাবালি আমরা লক্ষ্য করি। গত বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ বায়ু দূষণের রেকর্ড গড়ে ঢাকা। বায়ু দূষণে বিশ্বে 126 দেশের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। IQAR এর মান সূচকে ঢাকার স্কোর ছিল 341, যাকে দুর্যোগপূর্ণ মান হিসেবে বিবেচনা করা হয়। দূষিত বায়ু সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে শিশু কিশোরদের। তবে এরকম পরিস্থিতি বিরাজমান থাকলে পরবর্তীতে এর ফল ভালো হবে না বলে জানান সংশ্লিষ্টরা। আমরা লক্ষ্য করি যে এই শুষ্ক মৌসুমে সাধারণত
স্তরের মানুষ বা সর্ববয়সের মানুষ বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়ে থাকে, কিন্তু গর্ভবতী মহিলা বা মারা এবং শিশুরা বায়ু দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শিশুদের উচ্চতা কম থাকার কারণে রাস্তায় চলাচলের সময় রাস্তার উপর থেকে ধুলাবালি প্রবাহিত বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়ে তাদের নাকে মুখে আক্রান্ত করে থাকে। আবার গাড়ির যেই এক্সস্ট পাইপটি আছে সেটিও শিশুদের হাইটের কাছাকাছি থাকার কারণে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। বায়ু দূষণ রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বায়ু দূষণে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান বেশিরভাগ সময়ই শীর্ষে থাকে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বায়ু দূষণের মাত্রা। এতে করে জনজীবনে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উপর মহলের সচেতনতা তো বটেই, সেই সঙ্গে প্রয়োজন ব্যক্তি উদ্যোগেও সচেতনতা। তাই মাহমুদ বৃন্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অবরুদ্ধ গাজার পরিস্থিতি এখন শিশুদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার শিশুদের জীবনযাত্রা ও মৃত্যু সম্পর্কে যে তথ্য প্রকাশ করছে তা বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এ দুর্যোগ মানবিক সংকটে এক গভীর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের ডেস্ক রিপোর্টে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা শুরু হয়। ফিলিস্তিনের কর্মকর্তাদের মতে এই সময়ের মধ্যে অন্তত 17,400 শিশু বা তারও বেশি নিহত হয়েছে। এর অর্থ প্রতি 30 মিনিটে একটি শিশু মারা যাচ্ছে। ধ্বংসাবশেষের নিচে আরো হাজার হাজার শিশু আটকা পড়ে আছে, যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ অবরোধ ও একের পর এক যুদ্ধের ফলে গাজার শিশুরা জন্ম থেকে কঠিন বাস্তবতার মধ্যে বড় হয়েছে। What kind of conscience and religion does this? What kind of humanity? Where is the world? Where is the Islamic nation? নিহত শিশুদের মধ্যে বয়সভিত্তিক পরিসংখ্যান হৃদয় বিদারক, যা আল জাজিরার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। 1 বছরের নিচে 710 জন, 1 থেকে 3 বছরের 1793 জন, 4 থেকে 5 বছরের 1205 জন, 6 থেকে 12 বছরের প্রাথমিক বিদ্যালয়ের 4205 জন, 6 থেকে 12 বছরের প্রাথমিক বিদ্যালয়ের 4205 জন শিশু এবং 13 থেকে 17 বছরের উচ্চ বিদ্যালয়ের 3442 জন শিশু নিহত হয়েছে। Yesterday, I pulled out the remains of 5 children and about 3 women, all in pieces, and none of them could be identified. ইউনিসেফ জানিয়েছে 17,000-এর বেশি শিশু তাদের পিতামাতার এক বা উভয়কে হারিয়েছে। প্রতিদিন গড়ে 10টি শিশু তাদের পা হারাচ্ছে, কারণ চিকিৎসা সরঞ্জামের অভাবে অপারেশন হচ্ছে অপর্যাপ্তভাবে। গাজায় পানি ও খাদ্যের চরম সংকটের কারণে শিশুরা চরম পুষ্টিহীনতায় ভুগছে ও মৃত্যুবরণ করছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের মতে গাজা এখন বিশ্বের শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। গাজায় মানবিক সহায়তা প্রয়োজনীয় হলেও অবরোধ ও সহিংসতার কারণে সেটিও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাবরান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।